পরে। আমি আজকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা আছো পদার্থ বিজ্ঞানের বিষয়ের উপরে একটি ক্লাস নেব। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখবে। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগতম। বিজ্ঞান বিভাগের যারা আছো পদার্থ বিজ্ঞান বিষয়ের আমি একটি ক্লাস উপস্থাপন করব। আসলে কোন অধ্যায় নিয়ে আলোচনা করব তোমরা বরং নিজেরাই বলতে পারবে। দেখো, পানিতে সূর্যের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, লক্ষ্য করো। এখানে দেখো দর্পণে প্রতিবিম্ব দেখছে, প্রতিবিম্ব সৃষ্টি হয় দর্পণে। আমরা যে দর্পণ দেখি, আয়না দেখি, আয়নায় আমাদের চেহারা দেখি। তো তোমরা বুঝতেই পেরেছ আজকে আমাদের আলোচনার বিষয়। দেখো এখানে এই যে বোতলটির একটি প্রতিবিম্ব দেখা যাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা আছো পদার্থ বিজ্ঞান বিষয়ের আলোর প্রতিফলন অধ্যায়ের আজকের ক্লাস আমার প্রতিবিম্ব আমার পাঠের বিষয় আজকের। আশা করি তোমরা আমার এই ক্লাসটি উপভোগ করবে। আমাদের এই প্রতিবিম্ব পাঠের বিষয় শিখন ফল। আমরা প্রতিবিম্ব ব্যাখ্যা করতে পারবো, প্রতিবিম্বের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বর্ণনা করতে পারবো এবং সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো। আমরা একে একে স্লাইডগুলি দেখি। দেখো, এটা একটি অবতল দর্পণ। অবতল দর্পণে লক্ষ্যবস্তু সমান্তরালে আপতিত আলোক রশ্মি যখন অবতল দর্পণে পড়ে প্রতিফলিত হয়ে একটি ইমেজ তৈরি করে, প্রতিবিম্ব তৈরি করে, যেটা আসলে পর্দায় ফেলানো যায়। এখানে পর্দায় স্থাপন করলে কিন্তু প্রতিবিম্ব দেখা যায়। এটা হলো বাস্তব প্রতিবিম্ব তৈরি করেছে। দেখো, মিলিত বিন্দুতে গাছটির বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। তাহলে আমরা অবাস্তব প্রতিবিম্ব দেখা যায় আসলে সমতল দর্পণে। সমতল দর্পণে দেখো, এখানে লক্ষ্যবস্তু থেকে আগত আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়বে। কিন্তু আমরা আলো কিন্তু সরল পথে চলে এবং আলো কোনো বস্তু আমরা দেখতে পাই সরল পথেই দেখতে পাই। সুতরাং সরল পথে গিয়ে এখানে মিলিত হবে। এখানে দেখো প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে, এই লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। দর্পণের পিছনে অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। দেখো, প্রতিবিম্ব আসলে দুই প্রকার। প্রতিবিম্ব হলো অবাস্তব প্রতিবিম্ব এবং বাস্তব প্রতিবিম্ব। সমতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়। দেখো, এখানে একটা বিন্দু, লক্ষ্যবস্তু বিন্দু, এখান থেকে অনেক আলোক রশ্মি আপতিত হতে পারে এখানে, আবার সেটা প্রতিফলিত হবে। কিন্তু আমরা দেখব সরল পথে, সে কারণে এটা পিছনের দিকে সরল পথে বর্ধিত করলে অবাস্তব প্রতিবিম্ব, বিন্দু প্রতিবিম্ব সৃষ্টি হবে। কিন্তু এখানে আরেকটি ব্যাপার দেখো, লক্ষ্য করো যে বিন্দু লক্ষ্যবস্তু যেখানে আছে সমতল দর্পণের সামনে ঠিক তত দূরত্বে কিন্তু প্রতিবিম্ব সৃষ্টি হয়। দেখো, প্রতিফলিত রশ্মিগুচ্ছ পিছনের দিকে বর্ধিত করায় আই বিন্দুতে মিলিত হয়েছে। দেখো, প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ এখানে তোমরা বলতে পারবে? এখানে প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ?
হ্যাঁ, অবাস্তব প্রতিবিম্ব এবং পর্দায় ফেলা যায় না। অবাস্তব প্রতিবিম্ব কিন্তু পর্দায় ফেলা যায় না। বাস্তব প্রতিবিম্ব পর্দায় ফেলা যায়, যেটা অবতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখেছি। অবাস্তব প্রতিবিম্ব, দেখো এখানে লক্ষ্যবস্তু যত দূরে দর্পণ থেকে, প্রতিবিম্ব কিন্তু তত দূরেই সৃষ্টি হবে। এখানে দেখো এখানে একটা বিন্দু লক্ষ্যবস্তু হিসেবে, এখান থেকে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে সে কিন্তু আবার আরেকটি তির্যকভাবে এই আপতন বিন্দু এখানে আপতিত হলো। আপতন বিন্দুতে এখানেও একটি অবিলম্ব আঁকা হলো, আবার এখানে লম্বভাবে আপতিত আলোকরশ্মি আছে। এখানে লম্বভাবে সমতল দর্পণে দেখো লম্বভাবে আপতিত আলোকরশ্মি কিন্তু আবার সেই লম্বভাবেই প্রতিফলিত হয়। তো লম্বভাবে প্রতিফলিত হলে সেটা আমি যদি পিছনের দিকে বর্ধিত করি, আবার এদিকে তির্যকভাবে যেটা আপতিত হলো, এই যে তির্যকভাবে আপতিত আলোকরশ্মি আপতন বিন্দুতে যে অঙ্কিত অবিলম্ব, সেই অবিলম্বের সাথে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করলো, সেই একই কোণ তৈরি করে প্রতিফলিত রশ্মি সৃষ্টি হবে। তাহলে দেখো এই প্রতিফলিত রশ্মি কিন্তু এদিকে প্রতিফলিত হলো, এটা পিছনের দিকে আমরা বর্ধিত করলে ওই আগের যেটা লম্বভাবে আপতিত হয়েছিল সেটা প্রতিফলিত হয়েছিল আবার ঠিক বিপরীত দিকে। পিছনের দিকে বর্ধিত করলে এখানে একটা মিলিত বিন্দু পাওয়া যায়। দেখো আমরা আলটিমেটলি এই চিহ্নিত করলাম চিত্রটিকে। আমরা এখানে দেখাবো যে লক্ষ্যবস্তু দর্পণ থেকে যত দূরে, প্রতিবিম্ব দর্পণের পিছনে ঠিক তত দূরেই সৃষ্টি হবে। লক্ষ্যবস্তু দর্পণের যত সামনে, তো প্রতিবিম্ব দর্পণের ঠিক ততটা পিছনেই অবস্থিত। আমরা এটা প্রমাণ করে দেখাবো জ্যামিতিকভাবে। দেখো খেয়াল করো, এই যে চিত্রে দেখো OM আপতিত রশ্মি M বিন্দুতে আপতিত হলো, MR প্রতিফলিত রশ্মি M বিন্দুতে কিন্তু আবার আমরা একটা অবিলম্ব আঁকতে পারি। সেখানে নিশ্চয়ই এই যে আপতন কোণ এবং এই যে প্রতিফলন কোণ, এই দুইটা কোণ সমান। এখন দেখো, সুতরাং প্রতিফলনের সূত্র অনুযায়ী দেখো এই যে এই I কোণ সমান R কোণ। এখন আমরা একটু দেখি, এখানে MN, এই যে দেখো MN, মাউস পয়েন্টারে লক্ষ্য করো, MN এবং এই যে TO, এই দুটো রেখা কিন্তু আসলে এটাও লম্বভাবে আপতিত রশ্মি আর এখানে অবিলম্বে আঁকা হয়েছিল। এই দুটি রেখা কিন্তু আসলে এই রশ্মি দুটি কিন্তু সমান্তরাল। তাহলে MN সমান্তরাল TO, OM ছেদক। যদি ছেদক হয় তাহলে একান্তর কোণ কিন্তু সমান। তার মানে এই যে এই কোণটা এবং এই কোণটা কিন্তু সমান। ওখানে দেখো বলা হয়েছে যে এই TOM কোণ সমান একান্তর OMN কোণ, এবং এটা সমান I কোণ, তাই না? আবার দেখো এই MN এবং TO বা OT না বলে আমি যদি এই সম্পূর্ণটা বলি OI, এই OI এবং MN কিন্তু সমান্তরাল রেখা। OI বা IO এবং MN সমান্তরাল রেখা। এখানে ছেদক দেখো IMR সমান্তরাল, আর ছেদক
এই সমান্তরাল আইও এবং এমএন, ছেদক হলো আই এম আর। এখানে কিন্তু অনুরূপ কোণ তাহলে এই যে ও আই এম কোণ সমান অনুরূপ কোণ কিন্তু এন এম আর কোণ বা আর এম এন কোণ, এই যে সমান আর কোণ। দেখো খেয়াল করো, তাহলে দেখো কিন্তু এই যে আই সমান আর, সুতরাং এই যে এই কোণ সমান কিন্তু এই কোণ হয়ে গেল, তাই না? এই যে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হয়ে গেল। এখন দেখো এই কোণ এবং এই যে এই কোণ, এই দুটো কোণ কিন্তু এই যে বড় যে ত্রিভুজ, এখানে দেখো এই একটি ত্রিভুজ এমটিও বা টিএমও যেভাবেই বলি না কেন, বা আইএমও, এই যে আইএমও ত্রিভুজ, এর মধ্যে দুটো কোণ কিন্তু সমান। দুইটা কোণ যদি সমান হয় তাহলে একটি ত্রিভুজের সমান সমান কোণ সংলগ্ন সমান সমান কোণের বিপরীত বাহুও সমান হয়। তার মানে আমরা এম আই সমান এম ও বলতে পারি। সুতরাং আমরা কি বলতে পারি, ত্রিভুজ এই যে এম আই ও এ আমরা বলতে পারি আই এম সমান ও এম। তাহলে দেখো এখন আমরা এই যে আই এম সমান ও এম বলতে পারলাম। এখন এই দুটো ত্রিভুজ আলাদা করব। এখানে এ পাশের এই ত্রিভুজ এবং এই পাশের এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ। লক্ষ্য করো, এই ত্রিভুজ দুটি সমকোণী, অর্থাৎ টি আই এম আর হলো মানে আই এম টি, আর একটা হলো ও টি এম বা ও এম টি। এই দুটো ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ দুটো কিন্তু আমরা এখন সমান পেয়েছি, এই যে আই এম সমান ও এম, এবং অপর বাহু কিন্তু টিএম বা এমটি। এটা এটা কেন? সাধারণ বাহু, অপর বাহু। এখন দেখো অতিভুজ বাহু উপপাদ্য অনুযায়ী, অতিভুজ বাহু উপপাদ্য অনুযায়ী আমরা এই ত্রিভুজ দুটোকে সর্বসম বলতে পারি। এই যে এই ত্রিভুজ দুটোকে সর্বসম বলতে পারি। কোন ত্রিভুজ দুটোকে? আই এম টি এবং ও এম টি। এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, এর সব কিছুই এই ত্রিভুজের সব কিছুর সমান হবে, পরস্পর সমান হবে। তাহলে আমাদের যেটা দরকার, তাহলে ও আই মানে ও টি সমান আইটি অথবা ও টি সমান টিআই আমরা কিন্তু বলতে পারি। সুতরাং কি বলতে পারি? টিআই সমান টিও, সেটাও বলতে পারি। অর্থাৎ লক্ষ্যবস্তু দর্পণের যত দূরে অবস্থিত, প্রতিবিম্ব কিন্তু দর্পণের ঠিক তত দূরে পিছনে অবস্থিত হবে এবং সেটা অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি করবে। আমরা এটা জ্যামিতিকভাবেই প্রমাণ করে দেখাতে পারি। আমরা সামনে যাই। তাহলে আমরা কি পেলাম দেখো, বিস্তৃত বস্তু। একটু আগে আমরা একটা বিন্দু দিয়ে এখানে বিন্দু লক্ষ্যবস্তু দিয়ে দেখানো হয়েছিল, বিন্দু লক্ষ্যবস্তু দিয়ে দেখানো হয়েছিল। আমরা একটি বিস্তৃত বস্তুর ক্ষেত্রেও কিন্তু একইভাবেই প্রমাণ করে দেখানো যায়। এখানে বিস্তৃত একটি লক্ষ্যবস্তু, একটি এখানে দেখো একটা ফুলের ছবি দেওয়া হয়েছে। এখান থেকে আপতিত আলোকরশ্মি সে কিন্তু প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়বে। চোখ কিন্তু আলো যেহেতু সরল পথে চলে, চোখ কিন্তু সরল পথেই ঠিক পিছনের দিকে তত দূরে অবাস্তব প্রতিবিম্বটি দেখতে পাবে, তাই তো? খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, সমতল দর্পণে গঠিত বিস্তৃত লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। দেখো লক্ষ্যবস্তুর আকার কিন্তু একই হয়, অর্থাৎ লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্বের আকার, লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্বর আকার একই হয়। প্রতিবিম্বর আকার কিন্তু লক্ষ্যবস্তুর আকারের সমান এবং সোজা হয়, মানে একই দিকে, এটাও যেদিকে আছে এটাও সেদিকে আছে, একই দূরে অবস্থিত আছে এবং এটা অবাস্তব প্রতিবিম্ব। তার মানে দেখো প্রতিবিম্ব অবাস্তব এবং সোজা। এখন আরেকটি দেখি, তার মানে আরেকটি বৈশিষ্ট্য কি পাই? সমতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু যত দূরে থাকে, প্রতিবিম্ব ঠিক তত দূরেই উৎপন্ন হয় বা সৃষ্টি হয়।
এটা আরেকটি বৈশিষ্ট্য, সমতল দর্পণে প্রতিবিম্ব গঠনের আরেকটি বৈশিষ্ট্য। আমরা দর্পণ থেকে, এই সমতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব সমান। প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর আকারের সমান হয় তাও জানি, এবং প্রতিবিম্ব আসলে অবাস্তব হয় এবং সোজা হয় এবং অবাস্তব হয়। সমতল দর্পণে দেখো, তোমাদের সর্বশেষ একটু কাজ দেই, তোমরা এই ভিডিওটি একটু পজ করে এই কাজটি করে নিতে পারো। সমতল দর্পণে বিস্তৃত লক্ষ্যবস্তুর দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের রশ্মিচিত্র এঁকে এর বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। এটা তোমরা এখন অবশ্যই আশা করি করতে পারবে। আমরা একটু মূল্যায়নে যাই। আমরা মূল্যায়নের আগে একটা ভিডিও দেখলে কেমন হয় বন্ধুরা? আমরা একটি ভিডিও দেখি এখন। Different types of mirrors produce images with different characteristics. They help the driver see other cars that are behind or to the side. One example of an optical instrument that uses plane mirrors is a periscope, which helps us see things behind a wall or a barrier. Inside the periscope, two plane mirrors are placed at a 45-degree angle in order to reflect light rays coming from behind the wall into the observer's eyes. A concave mirror shows an object that is enlarged compared with the object. It can help someone see their own face more clearly when applying makeup, or help a dentist see the details of a patient's teeth to determine whether there are cavities or not. A convex mirror produces an image that is smaller than the object. This means that it is able to show a larger area than other types of mirrors. This is why convex mirrors are placed in dangerous corners, so we can see oncoming cars more easily, or in large stores, so the storekeeper can see every corner to prevent theft. শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভিডিওটি দেখলাম। আসলে বিভিন্ন ধরনের দর্পণের যে কাজ, আমরা ব্যবহার আর কি, বিভিন্ন ধরনের দর্পণ যে ব্যবহার, এ সম্পর্কে আগামী ক্লাসে আরেকটি ক্লাস উপস্থাপন করব। সেই ক্লাসে আমরা আসলে বিস্তারিত জানব। দেখো, তোমাদের একটু নিজেদেরকে মূল্যায়ন করে নেই যে প্রতিবিম্বের অবস্থান কোথায়। এখানে এই চিত্র দেখে ঠিকই তোমরা বুঝতে পারবে প্রতিবিম্বের অবস্থান ঠিক কোথায়, উল্টা দিকে, তাই না? এইখানে কিন্তু আসলে প্রতিবিম্ব উল্টা প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে, তাই না? দর্পণের পিছনে তৈরি হয়েছে। প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ? এখানে অবাস্তব ও সোজা। প্রতিবিম্বের আকার কিরূপ? এখানে লক্ষ্যবস্তুর সমান আকার। দর্পণ থেকে লক্ষ্যবস্তু ও প্রতিবিম্বের দূরত্বের পার্থক্য, আসলে পার্থক্য নেই, সমান দূরত্ব। দর্পণ থেকে উভয়ের দূরত্বই কিন্তু আসলে সমান। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ির কাজ হিসেবে তোমরা ভিডিওটি দেখা শেষ হলে তোমরা এই কাজটি দেখো, তোমরা
করার চেষ্টা করো। আগামী ক্লাসেও আমরা এ নিয়ে আলোচনা করব। লক্ষ্যবস্তু দ্বারা সৃষ্ট বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বের তুলনামূলক বিশ্লেষণ করো। লক্ষ্যবস্তু দ্বারা সৃষ্ট বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বের তুলনামূলক বিশ্লেষণ করো। সেখানে কিন্তু তুমি সমতল দর্পণে হলো বাস্তব এবং যেটা অবতল দর্পণ বা অবতল বা উত্তল দর্পণ, অর্থাৎ যেগুলি গলীয় দর্পণ আর কি, গলীয় দর্পণের ক্ষেত্রে কিন্তু ভিন্ন ব্যাপার। সেক্ষেত্রে তুমি বিভিন্ন লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য বিভিন্ন রকম প্রতিবিম্ব সৃষ্টি হয়। এটা তোমরা এই তুলনামূলক বিশ্লেষণ করো, এটা তোমাদের বাড়ির কাজ। আজ আর নয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ। আজকের আসলে আমি এই যে কন্টেন্ট ব্যবহার করি সেক্ষেত্রে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যাদের শিক্ষা মন্ত্রণালয়, মাওসি, এনসিটিবি এবং A2I এরা যে এর কর্মকর্তাবৃন্দ তাদের পরিকল্পনা অনুযায়ী যেভাবে শিক্ষক বাতায়নে বিভিন্ন সারা বাংলাদেশের শিক্ষকগণ তারা বিভিন্ন কন্টেন্ট আপলোড করে থাকেন। এই কন্টেন্টটি আসলে স্ক্রিনে দেখানো যে নাম, উনি হচ্ছেন দেবদাস কর্মকার। এনার কন্টেন্টটি অনেকটা আমি একটু নিজের মতো করে পার্সোনালাইজ করে একটু কাস্টিউম করে ব্যবহার করেছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তো সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল।